আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত প্রতিদিনের যেসব গুরুত্বপূর্ণ সংলাপ থাকে সেসব নিয়ে আলোচনা করে থাকি। আজও আমাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প, যেটি আজকে একনেক সভায় অনুমোদিত হয়েছে। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। সমসাময়িক আরও বিষয়ের সাথে থাকবে। আমাদের সাথে আজকে আলোচনায় উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর, আমাদের সাথে আরও একজন আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আমি দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি যেমনটি প্রথমে বলছিলাম দর্শকদের, যে পদ্মা ব্যারেজ প্রকল্প, এটি বলা হচ্ছে বাংলাদেশের জন্য একটি মাস্টার মাইন্ড ব্যারেজ, এবং সরকার এসেছে মাত্র 2.5 মাস হলো, 3 মাস এখনো হয়নি। এর মধ্যেই নিজস্ব অর্থায়নে একটি বিশাল বড় প্রকল্প হাতে নেওয়াকে কেমন ভাবে দেখছেন? এটি একটি দিক। আমি আপনার জিনিসটাকে যেখান থেকে শুরু করতে হয়েছে সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ বা গঙ্গাবাদ, যেভাবে আমরা বলি না কেন, এটা কিন্তু বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগের থেকে শুরু। ফারাক্কাবাদ বাংলাদেশের মরণ ফাঁদ, এই স্লোগানটা অনেক পুরনো। এটা পাকিস্তান আমলের স্লোগান, তখন বলতো পাকিস্তানের মরণ ফাঁদ, এবং সেটা কিন্তু কোনো না কোনোভাবে স্তীমিত হয়ে গিয়েছিল। কারণ 1961 সালে ভারত ফারাক্কাবাদ শুরু করেছিল, 75-এ এটা শেষ করেছে। 75-এ যখন সে শেষ করে, তখন 74-এ তৎকালীন আমাদের এবং ভারতের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনায় তারা বলেছিল যে আমরা পানি চুক্তি না হওয়া পর্যন্ত এটা চালু করব না। কিন্তু দেখা গেল 75 সালে এর 18ই মে সম্ভবত তারা একটা কাজ করলো, সেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে 310 থেকে 450 কিউসেক পানি টেস্ট করার জন্য তারা চালু করলো। তারপরে বাংলাদেশে 15ই আগস্টে পরিবর্তন হয়ে গেল, এবং এরপরে কিন্তু আর এই ফারাক্কা বাঁধ নিয়ে তারা কোনো আলোচনা করে নাই। ফারাক্কা বাঁধ নিয়ে আলোচনার প্রসঙ্গটা এই কারণে, তারা একটা যুক্তিতে ফারাক্কা বাঁধ দিয়েছে, কিন্তু আমাদের যুক্তিটা হচ্ছে ফারাক্কা বাঁধ দেওয়ার কারণে আমাদের সমস্ত নদীগুলো মরে গেছে, আমাদেরকে তারা পানি দিচ্ছে না, পানিগুলো তার উজানে আটকে নিয়ে গেছে। পুরা বাংলাদেশের একটা মরু আবহাওয়ার মধ্যে আমরা বিরাজ করছি। এই প্রেক্ষাপটে কিন্তু সেই পাকিস্তান আমল থেকেই কিন্তু গঙ্গা ব্যারেজ বলেন, পদ্মা ব্যারেজ বলেন, যেভাবেই বলেন, এই বাঁধটা নির্মাণের একটা পরিকল্পনা চলছিল। এবং 25 বছর আগে বিএনপি কিন্তু এই একই কথা বলেছিল। এবারে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে যে বিএনপি তার নির্বাচনী এজেন্ডার মধ্যে এই পদ্মা ব্যারেজের কথাটা উল্লেখ করেছিল, এবং তাদের প্রথম প্রায় 3য় মিটিংয়েই তারা এটা শুরু করলো। তারা 5 বছরের হিসেব ধরে শুরু করেছে। এখানে একটা জিনিস হলো যে পদ্মা ব্যারেজটা যে শুধুমাত্র পানি দেবে, পানি আনবে তাই না, এখানে কিন্তু হাইড্রো বিদ্যুৎ হবে, এবং হাইড্রো বিদ্যুৎটা আমাদের জন্য কিন্তু বিদ্যুৎ আমাদের এখানে যে সবচেয়ে সংকটময়, এর মধ্যে দুটো এজেন্ডা আমাদের অবশ্যই বলতে হবে। একটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ, আর একটা হচ্ছে হাইড্রো বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎ ও হাইড্রো বিদ্যুৎ, দুটো বিদ্যুৎ যদি সমন্বয় করা যায়, তাহলে কিন্তু আমাদের যে বিদ্যুৎ কস্টিং যদি কমে আসে, তাহলে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা সাংঘাতিক জিডিপিতে প্রভাব ফেলবে। এটা হলো একটা বড় জিনিস। আর একটা জিনিস হলো যে আমাদের নদীগুলো নাই, মাছ নাই, গাছ নাই, সুন্দরবনের আগা মরে যাচ্ছে, আমাদের জীবনে রুক্ষতা চলে আসছে, আবহাওয়ার মধ্যে মরুময়তা চলে আসছে। এই সমস্ত জিনিসগুলোর কারণ কিন্তু ফারাক্কাবাদের একটা বড় ব্যাপার। শুধু ফারাক্কাবাদই না, ভারতের সাথে আমাদের অভিন্ন 54টি নদীতে তারা বাদ দিয়ে রেখেছে, কিন্তু পদ্মা তার মধ্যে একটি বড় বিষয়। আর একটি ব্রহ্মপুত্র বেসিন। তো পদ্মা বেসিন যেটাকে আমরা বলি, গঙ্গা বেসিন যেটাকে বলি, এই গঙ্গা বেসিনটাকে যে আমরা যদি পানি যে পরিকল্পনা আছে, অর্থাৎ এই পানিটা হলো আমাদের বর্ষাকালীন সময় যে অতিরিক্ত পানিটা ভারত ছাড়ে, সেটাকে আমরা আটকে রাখবো। এতে তার কী হবে সেটা আলোচনা আমাদের নদীগুলো বাঁচবে। আমাদের নদীগুলো যদি বাঁচে, তাহলে আমাদের মানুষ বাঁচবে, আমাদের জীবন বাঁচবে, আবহাওয়া বাঁচবে। এইটা হচ্ছে এমন একটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা এক্সিকিউট করার মধ্য দিয়ে বাংলাদেশের সামগ্রিক যে সোশিও ইকোনমিক অবস্থাটা পরিবর্তন হবে। পলিটিক্যাল কি পরিবর্তন হবে সেটা আর পরে আমরা আসবো, কিন্তু এই জিনিসটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা যে নিয়েছে সরকার, এটা অভিনন্দনযোগ্য শুধু নয়, আমরা মনে করি যে গোটা জাতির আশা আকাঙ্ক্ষা একটা প্রতিফলন তারা ঘটিয়েছে। কিন্তু কথা হচ্ছে শুধু সিদ্ধান্ত নিলে তো হবে না, এর সাথে অনেকগুলো বাংলাদেশে আপনি দেখেন পদ্মা ব্রিজ হয়েছে না। যখন পদ্মা ব্রিজের কথা আলোচনা হয়েছিল, তখন তো অনেকে বলেছেন যে এটা কি সম্ভব, আমরা এখন মেট্রো রেলে চড়ছি না, আমরা তো চলছি। প্রজেক্টের মধ্যে বাস্তবায়নের মধ্যে আজকে বাংলাদেশ সরকার এই যে নিজস্ব অর্থায়নে করতে, আগামীকাল যে আরও অর্থায়ন আসবে না বা আরও লোকজন উৎসাহী হবে না, এমন কথাও কিন্তু কোথাও নেই। এটা প্রাথমিক ফার্স্ট ফেজ তারা শুরু করেছে, কিন্তু যেভাবেই হোক তারা এই কাজটা যে শুরু করেছে, এটা ধর এই পদ্মা ব্যারেজে এই গঙ্গা সেতু জন্য 90 বছর বয়সে মৌলানা আব্দুল হামিদ খান ফারাক্কা মিছিল করেছেন। তার বয়স তখন 90-এর বেশি ছিল। তো সেই বয়সে তিনি মানুষকে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে
ফারাক্কা মিছিল করেছেন, ফারাক্কার, এবং আমার মনে আছে আমাদের বাংলাদেশ টেলিভিশনে ফতেহ আলী একটা স্টোরি করেছিলেন যে পদ্মার মাঝখানে দাঁড়িয়ে বলেছিলেন এই হচ্ছে আমাদের পদ্মা। পদ্মার মাঝখানে দাঁড়িয়ে টেলিভিশন নিয়ে ইনি বিটিভিতে প্রোগ্রাম করেছিলেন, বলেছেন এই হচ্ছে আমাদের পদ্মা। অর্থাৎ এই যে পদ্মা না থাকলে আমরা থাকি না। ডেফিনেটলি জনাব ঠাকুর আপনার কাছে আবার আসবো। আমি একটু তাসিন রিয়াজের কাছে জানতে চাচ্ছি, জনাব ঠাকুরের একটি কথা আমি কোট করে বলতে চাচ্ছি যে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা জানি এরকম প্রজেক্ট আমরা অনেক দেখেছি, আমরা যেমনটি বললেন মেট্রো রেলে চলছি, আমরা পদ্মা সেতু পেয়েছি, এবং প্রতিটি প্রকল্পের পেছনেই আমরা দেখি প্রকল্প আসে, সেখান থেকে দুর্নীতি হয়। এই প্রকল্প নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, কি বলবেন? আন্তরিকভাবে ধন্যবাদ আশা কি জানাচ্ছি। আপনার আসলে? আমার সাথে সহ-আলোচক আছেন অত্যন্ত বিজ্ঞ। আমি আসলে শুনছিলাম অনেক ইনফরমেটিভ ডিসকাশন। যে বিষয়টি আসলে প্রথমেই বলা দরকার সেটা হচ্ছে যে দেখেন, আমরা আসলে অ্যানালাইসিসটা কোথায় করি? এটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এখানে মানুষের প্রত্যাশার পূরণ হচ্ছে, এই ধরনের টার্মোলজিজ আর ওকে, আমার কোনো এগুলোতে কোনো দ্বিমত নাই। চ্যালেঞ্জ হচ্ছে আজকে থেকে ঠিক 4 মাস আগে ডিসেম্বর 10ই ডিসেম্বর 2025 সেই দিন একটা বড় প্রোগ্রামে জনাব তারেক রহমান, আজকের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে কোনো মেগা প্রকল্পে যাবে না বিএনপি। ইট ওয়াজ হিজ কমিটমেন্ট, এটা তার কমিটমেন্ট ছিল, মিনস এটা তার দলীয় কমিটমেন্ট ছিল। এবং আমি আপনাকে একটু কোট করে শোনাই তার বক্তব্যটা। তিনি যে মানে আলোচনাটাকে দীর্ঘায়িত করতে গিয়ে তিনি বলেছিলেন, বিএনপির অন্যতম লক্ষ্য হলো আমরা কোনো মেগা প্রকল্পে যাব না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা স্বাস্থ্যের উন্নতির পেছনে খরচ করতে হবে। সেজন্যই বিএনপিকে নতুন একটি আইটি পার্ক বানানো। তারপরে তিনি আরও ভিন্ন বক্তব্য দিয়েছেন। এখন এই যে বক্তব্য, এই যে বিএনপির অবস্থান, এই বিএনপির অবস্থানের বিপরীতে আজকের যে স্টেপ, এই স্টেপের সাথে আসলে ফারাকটা কোথায় জানেন? মেগা প্রকল্পে না যাওয়ার ক্ষেত্রে তিনি মৌলিক যে কারণটাকে সামনে রেখেছেন সেটি হচ্ছে দুর্নীতি। আমাদের ডিস্যাটিসফ্যাকশনের জায়গাটা এই একটা পয়েন্টে, আর কোনো পয়েন্টে নেই। আপনি পদ্মা ব্যারেজ করবেন, উই ডু নট হ্যাভ এনি ইস্যু। এটার রিকোয়ারমেন্ট কি, এটার নেসেসিটি কি, এটার অ্যাডভান্টেজ কি, এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে, এটা ভাই অলরেডি বলেছেন, কি ধরনের মানে ইম্প্যাক্ট পড়বে, দ্যাট উই নো অল। ফ্যাক্ট হচ্ছে, তারেক রহমানের কথাটা ধরেই বলি, ফ্যাক্ট হচ্ছে মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি। এই দুর্নীতির লাগামটা ব্যক্তি হিসাবে তারেক রহমানের সদিচ্ছার ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। ব্যক্তি হিসাবে তারেক রহমানের এত বছর পর তিনি দেশে ফিরেছেন, আমরা কিছুদিন আগেই তার মাকে আমরা চলে যেতে দেখেছি, তাদের পারিবারিক স্যাক্রিফাইসগুলো আমরা জানি, এগুলোকে আমরা অনার করি। ব্যক্তি হিসাবে তিনি যার ছেলে, তিনি যার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার অবদানগুলো আমরা জানি, আমরা তার উপর আস্থাটা রাখতে চাই। কিন্তু তার যারা নিচে, যারা এই প্রকল্পটা বাস্তবায়ন করে, যাদের হাতে তিনি এই প্রকল্পটা তুলে দিবেন, তারা এটার সঠিক তদারকি, সঠিক মূল্যায়ন, সঠিক ব্যবস্থাপনা করতে পারবেন কিনা, এটা ইটস আ বিগ কোশ্চেন। কেন দেখেন, আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, যেই ফ্যাসিস্ট রেজিমকে আমরা দেখেছি, আপনি জানবেন $240 বিলিয়ন খালি পাচার করছে তারা। $240 বিলিয়ন যদি আপনি এটা ভাঙেন, মানে এটা আমি জানি না এটা কিভাবে করে বলি, 18টা 19টা পদ্মা সেতু হতো আমাদের দেশে। যে কটা রেল আমরা করেছি, এরকম 20টা খানিক রেল আমরা, মানে মেট্রো রেল আমরা বাড়াতে পারতাম ওই সময়টাতে। তো এই টাকাগুলো তো দেশ থেকে গিয়েছে, কোনো না কোনো এই পলিটিক্যাল ভ্যাকিউম থেকেই তো গিয়েছে, অন্য কোনোভাবে কিন্তু যায়নি। কাজে দেখেন, পদ্মা সেতুর খরচ ছিল 30,000 কোটি সামথিং, আমি যদি ভুল না করি, এটা থেকে কম ছিল, এটা থেকে 30, আর এটার খরচ হচ্ছে 34,000 কোটি সামথিং, অলমোস্ট 36, তার মধ্যে 34 দিবে হচ্ছে বাংলাদেশ নিজস্ব অর্থায়ন। ওকে, তার মানে আমি যদি বলি, মানে ইনফ্যাক্ট 5,000 কোটি টাকা বেশি। তো দেখেন এই টাকাটা কার, এই টাকাটার ইম্প্যাক্ট কই? এই টাকাটা কিন্তু আপনার পকেটে আছে, আপনার পকেটে এই টাকাটা আছে, আমার পকেটে টাকা আছে, ভাইয়ের পকেটে টাকাটা আছে, যেহেতু নিজস্ব অর্থায়নের কথা বলছি। কাজে এটাও আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যখন আপনি আমার পকেটের টাকার উপর পরিকল্পনা করবেন, তাহলে এটা কি আবার আপনি আমার উপর ডেফিনেটলি আমার কাছ থেকে টাকা নিতে হবে। নিবেন কিভাবে? রাজস্ব আদায় করবেন। রাজস্ব আদায় করতে গেলে তাহলে আপনি আমার উপর বার্ডেন দিবেন কিনা, সে বিগ কোশ্চেন। আমি জানি না দিবেন কি দিবেন না। তো এই পরিকল্পনাগুলো আসলে একনিক থেকে যখন পাস হয়েছে, এই পরিকল্পনাগুলো বা এই অ্যানালাইসিসগুলো আমি বিশ্বাস রাখতে চাই সেখানে হয়েছে। আমি বিশ্বাস রাখতে চাই যে আমাদের যেই ক্রমবর্ধমান যেই ইনফ্লেশন, এই ইনফ্লেশনের এগেনস্টে আমাদের উপর যে ধরনের চাপ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, আমার পকেটে এখন যদি আপনি আমাকে বলেন, আপনি যদি এখন বলেন যে না ট্যাক্সেশন বাড়াই দিবেন,
তো আমার উপর তো টাকার চাপ বাড়বে, আমার প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে। তো এই সামগ্রিক ব্যাপারগুলোর সাথে আসলে এই প্রকল্পটা যায় কি না আপনি অনুমোদন দিতে পারেন, দেয়ার ইজ নো ইস্যু। বাংলাদেশের জন্য পদ্মা সেতু হয়েছে, এটার অ্যাডভান্টেজ বাংলাদেশের মানুষ পায় তো। খুলনায় তারা সাই করে 2-3-4 ঘন্টার মধ্যে চলে যেতে পারে, পাচ্ছে তো। কিন্তু ওই জায়গায় দেখেন তৎকালীন সময় আমরা এই কথাগুলো বলছি যে আপনি পদ্মা সেতু উই ডু নট হ্যাভ এনি প্রবলেম, বাট আপনি যদি এটাকে 4 গুণ খরচ 5 গুণ খরচ বেশি করে যদি আপনি করেন তাহলে তো আমাদের উপর ইম্প্যাক্ট পড়বে। কাজে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু আমরা এই সমালোচনাটা জারি রাখতে চাই, আমরা আস্থা রাখতে চাই, কিন্তু আমরা প্রশ্ন মানে জর্জরিত করতে চাই যেন জনগণের এই টাকায় 34,000 কোটি টাকা, আপনি বলেছেন অলমোস্ট টাকাটা হচ্ছে গভর্নমেন্ট দিবে, 30,000 কোটি টাকার মতন গভর্নমেন্ট 200 কোটি টাকা তারা হচ্ছে নিচ্ছে মাত্র আর ঋণ নিবে। বাকিটা কাজে দেখেন এই যে একটা হিউজ টাকা, এই হিউজ টাকাটা এটার যেন ইউটিলাইজেশনটা হয় অ্যাটলিস্ট। আপনি যেমন পদ্মাটা কিভাবে হতো আপনি খেয়াল রাখবেন, আমরা তো সারাদিন ধরে মিডিয়াতে দেখতাম যে আজকে প্রথম পিলার স্থাপন করা হইলো, সবাই তালি বাজান, ওয়াও দ্য ভেরি নাইস জব দে হ্যাভ ডান। কিন্তু এই প্রথম পিলার মানে সময়ে কালক্ষেপণ করতে করতে যেভাবে করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে সেটা তো আমরা বুঝি নাই। কাজেই দেখেন এরকম কোনো কিছু আমরা দেখতে চাই না। অ্যান্ড নাও ডেজ অ্যাটলিস্ট আমাদের ইয়াং জেনারেশন, আমাদের বাংলাদেশের জনগণ দে আর ভেরি অ্যাওয়্যার অফ ইট। আমরা রিকোয়েস্ট করবো যে আপনি তদারকি করেন, প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করুক। আমরা রিকোয়েস্ট করবো যে এমন কিছু আপনারা করেন না যেটার জন্য আমাদেরকে কথা বলতে হয়, আমাদেরকে মানে দুর্নীতিবাদ শব্দগুলো আপনাদের পেছনে আমাদেরকে জুড়ে দিতে হয়, সেটা আমরা জুড়ে দিতে চাই না। সো দ্যাটস ইট। একটা কথা বলতে আমার এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে একটা ঐতিহাসিক ডকুমেন্টে আলোচনা যেহেতু করছে, যদি আমরা একটা বক্তব্য প্রায় সবাই জানি, স্বাধীনতার পরে পল্টনে তৎকালীন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, দল প্রধান বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তো চোরের খনি পাওয়ার পরে যিনি চোরাধিপতি ছিলেন তার বিদায়ের পর কিন্তু বাংলাদেশের অবস্থাটা রাতারাতি পড়ে গেছিল। দ্রব্যমূল্য, মানুষের জীবনমান, অর্থনৈতিক উন্নতি, এবং এর সেই পথ ধরে যখন 7 নভেম্বর পথ ধরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেন, কোনো কিছুরই কিন্তু পরিবর্তন হয় নাই। আমলা কামলা বদনা ডেক্সি যে যেখানে ছিল সেখানেই আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। এবং জিয়াউর রহমানের যে সময়টাকে আপনি হিসাব যদি ধরেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল না বলুক, অন্তত একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হয়েছিল। একটা কথা আমাদেরকে বিবেচনা, আমি তার সাথে একমত হয়ে বলি যে রাষ্ট্রটা চলে ব্রিটিশ আইনে। এই ব্রিটিশ আইনে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না, কারণ ব্রিটিশরা আইন করে দুর্নীতিকে এস্টাবলিশ করে গেছে। ঢেউগুনে পয়সা খাওয়ার ব্যবস্থাটা তারা তাদের আইনের মধ্যে করা আছে, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে যে হিসেবটা আছে হিসেবটাকে অ্যাকুরেট করা। যেমন একটা উদাহরণ আমি আপনাকে বলি যে সরকারি ক্রয়ে একটা কমিশন আছে, আপনি যদি কমিশনটা বাদ দেন তাহলে যিনি ক্রয় করেন তার ইন্টারেস্টটা মানে কমে যাবে, মালটা ঠিক আসবে। এভাবে যদি আপনি একটা কথা সে আরো গুরুত্বের সাথে বলছে যে যেহেতু প্রধানমন্ত্রী মনে করেন যে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা, ইসলামিক সমাজে এবং রাসূলের মদিনার রাষ্ট্রের মতো করে একটি ভারসাম্যমূলক সমাজ গড়ে তোলা দরকার, তাহলে সেই কাজটা করতে গিয়ে কিন্তু তাকে তার মতো করে লোক সাজাতে হবে। সেটা যদি সাজাতে পারেন তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে দুর্নীতি যদি না করেন তাহলে কিন্তু ওই যে ট্যাক্সেশনের যে আমরা আলোচনা করছি এই আলোচনাটা ওই লেভেলে যাবে না। কারণ আমরা যদি পয়সা চোরেরে না দেই তাহলে রাষ্ট্রকে দেব, আমরা যদি ইনকাম ট্যাক্সের ফাঁকি দিতে না চাই তাহলে সরকারকে দেব, আমরা যদি রাষ্ট্রকে ফাঁকি দিতে না চাই তাহলে আমরা এই যে চোরের যে সিস্টেম, চোর কিন্তু একটা না, শুধুমাত্র সিদ্ধলেশ্বরী চোর না, চোরের যে মূল ভিত্তি এটা কিন্তু মূল হচ্ছে ওই চোরাধিপতি। সেই চোরাধিপতিকে পরিবর্তন করা, তার মতো করে সাজাতে হবে, তাকে তার মতো করে সাজালে ডেফিনেটলি এখানে বিএনপির মানুষজনই আসবে, তখন তো আবার একদল থেকে যাবে কেন বিএনপির মানুষজন। এইখানে কিন্তু আমি বিএনপি, জামাত, এনসিপি বা এরা সব মিলে আপনি যদি বলেন সমস্ত রাজনৈতিক দল মিলে তাদের কর্মী সংখ্যা কত ভাই, রাজনীতি আছে কত হবে? 18 কোটি মানুষ যদি থাকে, রাজনৈতিক কর্মীর সংখ্যা কত বাংলাদেশে? 2 কোটি। তাহলে 2 কোটির বাইরে থেকে কত? 16 কোটি মানুষ কি চোর না? 2 কোটি মানুষের মধ্যে চোর এই 2 কোটি মানুষের মধ্যে সৎ মানুষের সংখ্যাই সমাজে বেশি। 50 বছরের মন্ত্রীর সংখ্যা কত? তাহলে চুরি করতেছে কি মন্ত্রী, আমলা কামলা, সাধারণ মানুষ তো চুরি করে না। তাহলে আপনি কি সৎ মানুষ যদি খোঁজেন তাহলে ওই যে অর্থনীতির ওই সংখ্যাটা যদি আপনি মনে করেন, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, খারাপ টাকা ভালো টাকাকে বাজার থেকে সরিয়ে দেয়।
রাজনীতিতেও কিন্তু খারাপ অভ্যাস, এটা এনসিপি যেহেতু করে সে আরো এটা আমার থেকে ভালো বুঝবে, যে বাজারে কিন্তু খারাপ মানুষ ভালো মানুষকে সরিয়ে দিয়েছে। আজকে কিন্তু সময় এসছে ৫-৫০ বছর পরে ভালো মানুষগুলো সংগ্রহ করা, এবং সেটাই হলো এই কাজের মূল বিষয়। জনাব আব্দুল আওয়াল ঠাকুরের কাছে শুনছিলাম, আমি একটি প্রশ্নই করতে চাই। আপনি বেশ কিছু বললেন দুর্নীতির কথা, তাহসিন রিয়াজের কথার সূত্র ধরে। দেখুন, বাংলাদেশ কিন্তু বর্তমানে বেশ অনেকগুলো বড় বড় প্রকল্পের ঋণ টানছে এখনো বিগত সময়ের, এবং এই সময় একটি বড় প্রকল্প হাতে নেওয়া, নিজস্ব অর্থায়নে হাতে নিচ্ছে, এটি একটু অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে। এটা সরকারের জন্য মোকাবেলা করা কি হতে পারে, কি না হতে পারে, শঙ্কা, ভয়, কি মনে হয় আপনার? আপনি দেখেন, চীনের স্বাধীনতার বয়স কত? মাও সেতুং আগে চীন ছিল না? তাহলে মাও সেতুং যে চীন হাতে নিল, আজকে সেই চীন পৃথিবীর পরাশক্তি। মাও সেতুং কাকে কাজে লাগিয়েছে? মাও সেতুং কাজে লাগিয়েছে চীনের মানুষকে, চীনের মানুষের সততাকে, চীনের সাংস্কৃতিক বিপ্লবকে। আজকে মানুষ ভোট দিয়েছে, ভোটের মাধ্যমে যে সরকার করেছে, এই সরকারের কাছে দুটো কমিটমেন্ট আছে। একটা কমিটমেন্ট হলো দেশে ফ্যাসিস্ট রুখতে হবে, সেকেন্ড কমিটমেন্ট হলো দেশে আগ্রাসন রুখতে হবে, ভারতকে রুখতে হবে। আর এই দুইটা কাজের জন্য হলে মানুষের উন্নয়ন করতে হবে। তাহলে মানুষের উন্নয়ন করতে হলে মানুষেরকে যদি কাজে লাগাতে হয়, তাহলে মানুষকে কাজে লাগাতে হবে। আমরা যে প্রজেক্টগুলোর কথা বলছি, আমরা যে সমস্ত হিসাবগুলো বলছি, আমাদের মাথার মধ্যে ওই ওয়েস্টার্ন ধারণাটা আমরা কাজ করতেছি। আমরা মনে করছি কাজ করা মানে শ্রম দেওয়া, কাজ করা মানে দিন শেষে একটা পয়সা দেওয়া এবং তার থেকে কমিশন দেয়া। ১০০ টাকা আমাকে দেবে, ২০ টাকা আপনি নেবেন, অথবা ৩০ টাকা আপনি নেবেন, ৭০ টাকা আমি নেবেন, একটা কমিশন হিসাব করতে। আপনি যদি এটাকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আসেন, তাহলে জিয়াউর রহমান যখন সারা দেশে খাল কেটেছিল তার ব্যয় কত? যখন গণশিক্ষা কার্যক্রম শুরু করেছিল তার ব্যয় কত? আপনি যদি সাধারণ মানুষকে কাজে লাগানোর চেষ্টা করেন, জাতীয় উন্নয়ন এবং যদি সততার সাথে করেন, এবং একটা জিনিস কিন্তু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, জিয়াউর রহমানের মডেলটা, অনেকে অনেক কথা আমাকে বলেন, আমি এটার সাথে দ্বিমত করি। আমি মনে করি যে জিয়াউর রহমান কতগুলো ক্ষেত্রে উন্নয়ন করেছিলেন যা তার একেবারেই একক ভিত্তি ছিল। যেমন ধরেন বাংলাদেশে নারী উন্নয়ন জিয়াউর রহমান নিজে হাতে করেছিলেন। আপনি জিয়াউর রহমানের চারিত্রিক সম্পর্কে কোনো প্রশ্ন তোলেন তো? আমি আপনার নিয়ে অনেক প্রশ্ন ওঠে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি একটি প্রশ্ন তোলার মতো স্কোপ তৈরি করেন তো? দুর্নীতির কথা, একটি দুর্নীতির অভিযোগ তোলেন। গত 14 বছর, 17 বছর, 20 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না। জিয়াউর রহমান সব দুর্নীতি করেছে, তার একটা অভিযোগ তোলেন তো? জিয়াউর রহমান এমনকি ওই আমলে তার স্ত্রী হিসাবে বেগম জিয়া কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, তার একটি উদাহরণ তোলেন তো? কেন তোলেন নাই? আমরা তো শেখ কামাল, শেখ জামাল, অমুক কামাল, অমুক ভাই নানা আলোচনা শুনি না? তার সময় কেন এই আলোচনা ছিল না? তার সময় তো তারেক রহমান সব পড়াশোনা করছেন। কই তারেক রহমান সাহেবের কোনো দুর্নীতির বা তার দুর্বৃত্তায়নের কোনো খবর তোলেন তো? বিকজ দি ম্যান জিয়াউর রহমান, তিনি মনে করেছিলেন যে এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে আমাকে দুর্নীতিমুক্ত হতে হবে। এই যে ইন্ডিভিজুয়ালকে কুলুষমুক্ত হওয়ার ধারণা, এটা মডেল। সেটা সেই পথে কি তার পুত্র হাঁটতে পারবে? কেন পারবে না? সমস্যাটা কোথায়? আমরা কেন মনে সন্দেহ করতেছি? এখনো তো কোনো ঘটনা ঘটে নাই। আপনি রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে না? প্রশ্নটা উঠেছে কোথায়? প্রশ্নটা উঠেছে কিছু কিছু চাঁদাবাজি, কিছু কিছু বিষয় নিয়ে কথা। এটা তো আপনার, এটা হচ্ছে বিদ্যমান সমিতিকে নিয়ন্ত্রণ করতে হলে যে অংশটা সরকারের দুর্বল আছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী। এটি হচ্ছে সরকারের একটি দুর্বলতা। আর একটা কথা কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন যে বিভাজিত প্রশাসন, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট ওয়ার্ড। তিনি বলেছেন বিভাজিত প্রশাসন। প্রশাসন যদি বিভক্ত হয়ে যায় তাহলে কে কার কথা শুনবে? ওই হামের কথা বলেন, টিকার কথা বলেন, কেন আসেন এই টিকা? খোঁজ করে খোঁজ যদি নেন এটা ধারাবাহিকতা থাকার কথা ছিল। তাহলে নিশ্চয়ই আমি যদি ওইখানে যাচ্ছি আসতাম, হ্যাঁ, কেন আসেন এটি? ওইখানে আমরা যাচ্ছি, আমি যদি একটা রেফারেন্স হলো তো। সুতরাং আজকে যে প্রশ্নটা উঠেছে, যে সংশয়টা আপনার মধ্যে স্বাভাবিকভাবে আসছে, কারণ আমরা তো ঘর পোড়া গরু দেখে এসেছি, আমরা তো ঘর পোড়া গরু, এই জন্য সিঁদুরের মেঘ দেখলে ভয় পাই। কিন্তু আমরা তো এটা মনে করতে পারি যে এটা সূর্য ডোবা, সূর্য ওঠার জন্যে। সন্ধ্যার আকাশ যখন লাল হয় তার অর্থ হচ্ছে আগামীকাল আবার একটা নতুন সূর্য উঠবে। আমরা শুধুমাত্র অস্তগামী সূর্য দেখেই ভয় পাচ্ছি কেন? আমরা সূর্য ওঠার জন্য কেবল তো একটা সরকার শুরু করেছে। সুতরাং আমাদের কিন্তু ঐক্যটা, হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে জাতীয় ঐক্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় ঐক্যে যদি ফাটল ধরে এই সকল ক্ষেত্রে, ভাই যারা বলেছেন, তরুণ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দুর্নীতিকে রুখতে হলে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সে যে দলেরই হোক, সে যদি বিএনপির মহাব্যক্তি হন আর যদি ধরা পড়ে যে তিনি এই প্রজেক্ট করতে গিয়ে কিছু করছেন, তাহলে তার মধ্যে কথা বলতে হবে। বা তিনি যদি এনসিপির হন, তিনি যদি জামাতের হন, যারাই হোক, প্রত্যেকের দলের মত থাকে, তাহলে আমাদেরকে সতর্ক চোখ রাখতে হবে যে এই মহাপ্রজেক্ট যে জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে সেখানে যাতে কোনো অবস্থাতেই দুর্নীতির রন্ধ্রে কোনো অবস্থাতেই প্রবেশ করতে না পারে। আমি আবারও সেটাই হচ্ছে আপনার কাছে সতর্কতা। হয়তো আসবো, সময় খুবই অল্প। আমার জি। হাতে আরেকটি বিষয় আছে, যেহেতু আপনি কথা তুললেন যে হামিদ টিকানি, এটি অনেক দিন ধরে আমাদের সংলাপে আসছে। আমি যদি জনাব তাহসিন রিয়াজের কাছে আসি, এটা নিয়ে অনেকে অনেক অভিযোগ করে। অ্যাকিউরেট আপনার কাছে যদি জানতে চাই, কেন এটার পেছনের আসলে কি কারণ কি? দেখেন, আমি জাস্ট এখানে একটা প্রসঙ্গ ছোট করে একটু বলে নিই, এটা দরকার জানা। সেটা হচ্ছে যে সরকারের বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ঋণ নেওয়ার যে মানে হার, সেটা ছিল আপনার 1,04,000 কোটি সামথিং টাকা। সরকারের সময়সীমা হচ্ছে মাত্র 3 মাস। 3 মাসে ইতিমধ্যেই সরকার 82,000 কোটি টাকার ঋণ কিন্তু ইতিমধ্যে নিয়ে নিছে। তার মানে আমরা যদি দেখি যে ইটস অলমোস্ট আপনার মোর দেন 89%। 89% টাকা অলরেডি আপনি নিয়ে নিছেন। আপনার মানে যে অর্থায়ন যেটা হবে, এই অর্থায়নটা তো আপনি বলতেছেন যে আপনার ডোমেস্টিক ফান্ড থেকে আপনি করবেন, নিজস্ব জায়গা থেকে আপনি নিজস্ব ফান্ড থেকে করবেন। তো ইতিমধ্যে যে টাকাটা আপনি নিয়ে নিলেন সেটা কোন খাতে গেল, কিভাবে এটা ডিস্ট্রিবিউটেড হলো, সেটা আমাদের একটা জানার প্রয়োজন আছে। যে সেটা কি আপনি কোনো কার্ডের একটা রাজনীতি আমরা দেখছি, সেই জায়গাগুলোতে আপনারা খরচ করেছেন নাকি অন্য কোনো প্রকল্পে করেছেন? এর থেকে বড় মেগা প্রকল্প তো এখন পর্যন্ত সরকার নেয়নি। তাহলে এখন যে আপনি যে প্রজেক্টটা নিয়েছেন, এই প্রজেক্টের অ্যাকিউরেট ফান্ডিং এর সোর্সিংটা আমাদেরকে বলে দেন। দেখেন, আমি একটা কথা বলেছি, আমরা তো প্রশ্ন করতে চাই না। প্রশ্ন আমরা কেন করি? স্পষ্ট করার প্রশ্ন করি উত্তরটা পাওয়ার জন্য। উত্তর আপনি যদি আমাদেরকে আগে দিয়ে দেন, আমরা বাড়তি প্রশ্ন করব না আপনাকে। কেন করব না? কারণ ওই যে আমরা তো বলেছি যে আমরা ওই পলিটিক্যাল কালচার কি আমরা ছেড়ে বেরোয় আসতে চাই। অযথা সমালোচনার জন্য সমালোচনা আমাদের কাজ না। আমাদের কাজ যৌক্তিক পয়েন্টে সমালোচনা করা। এবার আসেন হামের যে বিষয়টা নিয়ে আলোচনাটা হচ্ছে, এটাই আলোচনাটা খুবই সিগনিফিক্যান্ট একটা ডিসকাশন। দেখেন, গতকালকে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে। রিপোর্টের শিরোনামটা খেয়াল করেন, ভেরি সিগনিফিক্যান্ট, এবং ডেইলি স্টার করেছে। পুরো ডিটেল রিপোর্টটা আপনি চাইলে এখনও পড়তে পারেন। সেখানে বলা হয়েছে হামে মৃত্যু, অর্ধেক শিশুরই টিকা নেয়ার বয়স হয়নি। এবার আমি আপনাকে একটু বলি যে হামের বেসিক্যালি ফার্স্ট ডোজ দেওয়া হয় হচ্ছে আপনার 9 মাসে, এবং দ্বিতীয় ডোজটা দেওয়া হচ্ছে 15 মাসে। জাগো নিউজ আরেকটা ডিটেল রিপোর্ট করেছে। জাগো নিউজে তারা একদম স্পেসিফিকভাবে মৃত্যুর হারে তারা দেখিয়েছে সেটা হচ্ছে যে আপনার অলমোস্ট 30% to 40% এই মৃত্যুটা হচ্ছে আপনার যাদের হামের মানে বয়সই হয় না টিকা নেওয়ার, তার আগেই তাদের মৃত্যুটা সংঘটিত হচ্ছে। এবং এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার, এটা আমাদের মানে জানা দরকার, এর মধ্যে একটা সিগনিফিক্যান্ট নাম্বার যারা মারা যাচ্ছেন, সিগনিফিক্যান্ট নাম্বারের হাম হচ্ছে আইডেন্টিফাইড না, তারা ওইটার মানে উপসর্গ নিয়েই হচ্ছে মারা যাচ্ছেন। কাজেই দেখেন, এটা একটা ক্রিটিক্যাল ডিসকাশন। আমরা একটা জিনিস বারবার বলেছি, এই আলোচনাটা আমি আজকে নতুন করছি না, এই আলোচনাটা আজকে থেকে 1 থেকে 1.5 মাস আগে যখন এই আউটব্রেকটা হলো, তখনও আমি টকশোগুলোতে গিয়ে একটা কথা বলেছি যে দেখেন, আপনি দোষারোপের রাজনীতিটা করেন না। এটা একটা সিগনিফিক্যান্ট ম্যাটার। আমাদের বাচ্চা কাচ্চাদের তো কথা এটা, তাই না? একটা মা মানে কত স্বপ্নের সন্তানকে তারা কিন্তু মানে পৃথিবীর মুখটা দেখান। এই সন্তানকে আমরা রিপোর্টগুলো দেখেছি, আমরা ইমোশনাল হয়ে যাই অনেক জায়গায়। এরকম একটা মানে ইস্যুকে নিয়ে যদি আপনি যখন পলিটিক্স করবেন, এটা তো ব্যাকফায়ার করে, খুব ডার্ক হয়ে যায়, ডার্টি হয়ে যায়। কাজেই আমরা বারবার একটা কথা বলেছি, আপনি অবহেলা যদি থাকে ওই সময়ে, দেখেন এটা ভাইরা জানবেন, ওনারা আমাদের যথেষ্ট সিনিয়র, এটা দেখেন এই ধরনের টিকা কার্যক্রম যে কোনো একজন উপসচিবের আন্ডারে থাকে, অথবা যুগ্ম সচিবের আন্ডারে থাকে, উপসচিবদের আন্ডারেই থাকে। তো এরা তো কেউ দেশ থেকে পালায় যায় নাই। অথবা আপনি স্বাস্থ্য উপদেষ্টা, তিনি দেশে আছেন না? নাই, দেশে আছেন তো। তৎকালীন সময়ে সকল কর্তা ব্যক্তিরা দেশে আছেন। কথা শুনে বলে নেন, গত স্বাস্থ্য উপদেষ্টা বাংলার, হ্যাঁ, যখন এই টিকা তত্ত্বাবধায়ক সরকার, এটা কিন্তু কথা ছিল বাংলায় পাস করা, তো সে স্বাস্থ্যের কি বুঝবে না? সেটা একটা বিরাট সমালোচনার বিষয়। তাহলে আমার প্রসঙ্গটা কি? ধরেন সে স্বাস্থ্যের কিছু বোঝে না। আপনি তৎকালীন সময় তো এটার বিরোধিতা করেন নাই। তো মানে সে যে বাংলার ছাত্র, সেটা তো আপনি আজকে এসে জানেন না, এটা আগে থেকেই জানেন আপনি। তৎকালীন সময় আমরা কোনো সমালোচনা দেখি না। আচ্ছা যাক, সমালোচনা করেন নাই, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমার কথা হচ্ছে আপনি তাদেরকে জবাব দিতে নিয়ে আসেন। আচ্ছা, উই ডু নট হ্যাভ এনি প্রসঙ্গ। আমি একটু শেষ করি। দেখেন, গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে টিকা না আসার যে প্রসঙ্গটা। টিকা না আসার প্রসঙ্গে আমরা দেখছি আপনি একটু দেখবেন খুব ইজিলি এই তথ্যটা আছে। স্বাস্থ্যমন্ত্রী
তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ফেব্রুয়ারির 12 তারিখে একটা কমেন্ট করেছিলেন, সেটা হচ্ছে যে টিকার কোনো সংকট নেই, আগামী 6 মাসের টিকা আমাদের কাছে মজুদ আছে। খেয়াল করেন কমেন্টটা, আগামী 6 মাসের টিকা আমাদের কাছে মজুদ আছে। এই টিকাটা তো বিএনপি কেনে নেই। বিএনপির যে টিকাটা, এই টিকাটা গত পরশুদিন এসে বাংলাদেশে শিপমেন্টেড হয়েছে, গত পরশুদিনের খবর। তাহলে এই টিকাটা কার কেনা ছিল? এবার আমি আপনাকে ডেটা দিই। এই জাগো নিউজ 3 মে 2026 নিউজ দেখেন, তারা বলছে একদম ডেট ধরে ধরে বলছে, ইন্টারিমের সময় 8 সেপ্টেম্বর 2025 ফার্স্ট শিপমেন্টের টিকা আসে, সেকেন্ড শিপমেন্টের টিকা আসে 13 মার্চ 2026, এবং এই দুইটা লটে 2,90,00,000 টিকা হচ্ছে বাংলাদেশে ঢুকছে। এবং এই যে কামিং মেতে, দ্যাট মিনস কামিং মে এর মধ্যে আরো 1 কোটি টিকা হচ্ছে ইন্টারিমের পারচেজ করা টিকা ঢুকবে। তাহলে টিকা যে নাইয়ের যে আলাপটা আমরা শুনছি, এই আলাপটা কতটুকু জাস্টিফাইড, এই প্রশ্নটা রাখতে হবে। তাহলে অবহেলা তো কিছুটা ছিল, অবহেলা ছিল না তা কিন্তু না। ইন্টারিমকে আপনি দায় মুক্তি দিতে পারবেন না, সুযোগ নাই দায় মুক্তি দেওয়ার, তাদেরকে জবাব দিতে আনতে হবে। তাহলে এবার আসেন, অবহেলাটা কই ছিল সেটারও উত্তর আছে। এই জবাব দিয়ে আনার জন্য কিন্তু তদন্ত কমিটি গঠন করার কথা বলেছে। আচ্ছা, আমার প্রশ্নটা তো এটাই, ধরেন বিএনপি বারবার বলতেছে ইন্টারিমের দোষ। এখন আমি কিছুদিন আগেও আমি প্রশ্ন করছি, একজন দায়িত্বশীলকে প্রশ্ন করছি যে ভাই দোষ তো যদি ইন্টারিমের ধরতেছেন না কেন? আমি এই আমার সময় খুবই অল্প, আমি এই প্রশ্ন যদি আব্দুল আওয়াল ভাইকে বলি, আমি একটা ছোট্ট ইনপুট দেই, এটা ইম্পর্টেন্ট হবে। সেটা হচ্ছে দেখেন 2 এপ্রিল প্রথম আলো আরেকটা রিপোর্ট করছিল, সেটা হচ্ছে যে হামে শিশু মৃত্যু, আতঙ্ক, দোষারোপের রাজনীতি ও বাস্তবতা। সেখানে তারা 3টা মেজর কারণকে দেখাইছে। এর মধ্যে ওয়ান অফ দি সিগনিফিক্যান্ট রিজন, যেটা জাগো নিউজে দেখাইছে তাদের ডিটেল রিপোর্টে, সেখানে বলা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন 2025 সালে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4টা মাস জুড়ে স্বাস্থ্য সহকারী যারা আছেন, যারা বেসিক্যালি টিকার কার্যক্রমটা পরিচালনা করেন, তাদের ধর্মঘট চলছিল, এবং এই ধর্মঘটের কারণেও টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে। আচ্ছা, এখন বলতে পারেন এই ধর্মঘট ট্যাকেল করার দায়িত্ব কার ছিল? ইন্টারিমের দায়িত্ব ছিল। আমি খুব ছোট্ট করে এই আমার যেহেতু সময় কম, একদম 2 মিনিট সময়ের মধ্যে যদি আব্দুল আল ঠাকুরকে আমি যদি বলি 1 মিনিটের মধ্যে, যে এই যে উনি যে বললেন যে কেন ধরছে না, কেন বলছে না, কেন, একদম 1 মিনিট সময়। সহজভাবে বললে ঘাটতে চায় না, আর কারা ঘাটতে চায় না? যারা ক্ষমতায় আছে তারা ঘাটতে চায় না। কিন্তু যদি আসলভাবে বলি, সেটা হচ্ছে এটা ধারাবাহিকতা। ঘাটতে চায় না কেন? কেন, সেই প্রশ্নের জবাব বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দেবেন। কিন্তু আমার কাছে যদি এই প্রশ্নের জবাব চান, তাহলে বলতে হবে যে সরকার বদলায় তো মানুষ তো বদলায় না। পুরনো পাত্রে নতুন মদ দেন, আর নতুন পাত্রে পুরনো মদ দেন, কথা যাই দেন, পাত্র বদল হলেই সেই রবীন্দ্রনাথের সেই কথাটা বলতে হয়। আমি এটার এক লাইন, আচ্ছা সরি, হ্যাঁ ভাই। হায় ভ্রান্তিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না, যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। একদম এক কথায় প্রশাসন দায়ী আপনি বলতে? অবশ্যই, অবশ্যই প্রশাসন ছাড়া এখানে দায়িত্ব কার? যে মারা গেছে তার? আমি একদম 1 মিনিটে বলি, দেখেন প্রশাসন না শুধু, এই অব্যবস্থাপনাটা কেন দায়ী? আপনি আজকে, কালকে, গত পরশু দিনে 3-4 দিনে যতগুলো রিপোর্ট হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি সার্চ করেন, প্রত্যেকটা জায়গায় একটা ব্যাপার দেখাইছে, সেটা হচ্ছে আইসিইউর সংকট। সব জায়গায় একটা ব্যাপার দেখাইছে, সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার সংকট। এখন দেখেন চিকিৎসা ব্যবস্থার সংকট যখন আমি বলবো, আইসিইউর সংকট যখন আমি বলবো, দায়টা যাবে কার কাছে? এই অবস্থাপনার দায়টা কার কাছে যাবে? সরকারের কাছে যাবে। আপনি বাই হুক বাই ক্রুক, আপনি তো অ্যাকাউন্টেবল আমাকে করবেন না, করার সুযোগ নাই তো, আমি তো আপনাকে অ্যাকাউন্টেবল করতে পারবো? আপনি করেন সাংবাদিকতা, আমি করি চাকরি, আমি করি রাজনীতি, আমি সরকারের ক্ষমতা নেই। তাহলে এই অবস্থাপনার দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার যদি এই দায় বর্তমান সরকার আসছে মাত্র 2.5 মাস, 2.5 মাস, সমস্যা নাই। কিন্তু সরকার যেটা করছে, এই সামগ্রিক যে সিচুয়েশন, এই সিচুয়েশনকে অ্যাড্রেস না করার জন্য তারা দায়টাকে শিফট করছে, আর কিছু না। আপনি এই আইসিইউর এখানে কথা বলেন, দায়টা কি তাহলে এখানে আমরা ইন্টারিমকে দিচ্ছি না? আপনি ইন্টারিমের দায় আমি তো একবারও বলিনি, অবশ্যই ইন্টারিমের দায় আছে। আপনি কিন্তু এই যে অবস্থাপনা কিন্তু ট্যাকেল করতে পারেন, প্রস্তুতি থাকে, আপনি সব জায়গায় প্রস্তুতি। আপনি ইউরোপে যান, সেখানে হাসপাতালে রোগী থাকে না, ডাক্তাররা রোগী খোঁজে চিকিৎসার জন্য, আর আমাদের এখানে হাসপাতালে বেড পাওয়া যায় না। প্রস্তুতির ব্যাপার আছে। আজকে হাফ দিয়ে যেটা হাসপাতালগুলো এতটা রোগীর জন্য প্রস্তুতি ছিল না। এটা আসলে অনেক পুরনো সমস্যা, এবং এটা সমাধান আসলে এখনো দেখছি না, এর বিগত সময় দেখে না, আশা করি ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তবে সচেতনতা এখানে গুরুত্বপূর্ণ, সচেতনতা থাকলে কিন্তু সকল সমস্যার সমাধান। দর্শক সকলেই যে কোনো রোগ থেকে সচেতন থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, যে যেখানে দেখছিলেন যেখান থেকেই ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।